আসসালামু আলাইকুম। আশা করি স্টুডেন্ট তোমরা সবাই ভালো আছো এবং বিগত ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করেছো। তো আজকে আমাদের বিষয় হলো সান্দ্রতা বা ভিসকোসিটি। এই বিষয়ে আমরা জানবো এই জিনিসটা কী। তো এটা জানার আগে আমার আরও কিছু জিনিস জানতে হবে। প্রবাহী কারা? যারা প্রবাহিত হতে পারে, যেমন তরল বা গ্যাসীয়। তো কত রকমের প্রবাহীর বেগ কত রকমের হয়? বেগ কত ধরনের হয়? দেখো দু রকমের হয়। একটা হচ্ছে শান্ত প্রবাহ বা ধাররেখ, আর একটা হচ্ছে অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ তো প্রথমে এসো আমরা কি বলি শান্ত প্রবাহ কি। যে শান্ত প্রবাহ বা ধারক প্রবাহ হচ্ছে যদি একটা কোনো প্রবাহী নল এ একটা প্রবাহী নল আছে, এখানে এ একটা বিন্দু, বি একটা, সি একটা। এই বিন্দুতে যে প্রবাহীর গতিপথে প্রতিটা বিন্দুতে যদি প্রবাহের বেগের দিক ও অভিমুখ বা বেগ একই থাকে, প্রবাহের বেগের মান এবং অভিমুখ যদি প্রতিটা বিন্দুতে যে কোনো একটা বিন্দুতে যদি একই থাকে, তাহলে সেটাকে বলা হবে শান্ত প্রবাহ। কী বলা যায় না, এখানে বেগ এই এ বিন্দুতে বেগ হলো v1, বি বিন্দুতে বেগ হচ্ছে v2, সি বিন্দুতে হচ্ছে বেগ v3, এবং এগুলো একটা কাল্পনিক রেখা দ্বারা আমি যদি যোগ করি তাহলে কি বলতে পারছি যে না এ বিন্দুতে কি হচ্ছে না v1 এর বেগের মান অভিমুখ যেটা যেদিকে আছে, এক্ষেত্রে বি বিন্দুতেও একই হবে এবং সি বিন্দুতেও সেম একই থাকবে। অর্থাৎ এটাই হচ্ছে শান্ত প্রবাহ বা ধারক প্রবাহ। আর এই যে আমি লাইনটা কাল্পনিক লাইন তৈরি করলাম, এটাকে বলা হয় ধাররেখা। কি বলা হয় না, যে লাইনটায় থাকে, যে কাল্পনিক লাইন পাই, যেখান দিয়ে ধারক প্রবাহগুলো হয়, সেই কাল্পনিক লাইন যেটা থাকে রেখাটা, সেটাকে বলা হয় ধাররেখা। হলো, এবারে এসো এই শান্ত প্রবাহ বা ধারক প্রবাহের কতগুলো বৈশিষ্ট্য আছে। শান্ত প্রবাহ আমি কি বললাম যে না কোনো প্রবাহীর গতিপথে কোনো একটা বিন্দুতে, যে কোনো বিন্দুতে প্রতি মুহূর্তে যদি তার বেগের মান ও দিক যদি নির্দিষ্ট থাকে বা একই থাকে, সেটাই হচ্ছে শান্ত প্রবাহ। বৈশিষ্ট্য কতগুলো থাকে না, এসো শান্ত প্রবাহের বৈশিষ্ট্য। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটা সময়ের ওপর, এই শান্ত প্রবাহের বেগ সময়ের ওপর নির্ভর করে না। কি না, বেগটা শান্ত প্রবাহের বেগের মান সময়ের ওপর নির্ভর করে না। দ্বিতীয় পয়েন্টটা কি বলতে পারি, দেখো দ্বিতীয় পয়েন্টটা বলছে এই যে প্রবাহী নল যেটা বললাম, এই নলের সংস্পর্শে
যে প্রবাহী তরলটা থাকে, তরল স্তর যেটা থাকে সেটা স্থির থাকে, অর্থাৎ ওখানকার বেগ শূন্য হয়। তাহলে কি প্রবাহী নল সংস্পর্শে থাকা তরলের বেগ শূন্য হয়, স্থির থাকে বা শূন্য হয়। আচ্ছা, এসব 3 নম্বর পয়েন্ট কি লিখি না, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে দুটি ধাররেখ রেখা কখনো পরস্পরকে ছেদ করে না। হলো, কি বলছি, দুটি ধাররেখা কখনো পরস্পরকে ছেদ করে না, এবং এই ধাররেখার ঘনত্ব যেখানে বেশি থাকবে সেখানে কি হবে না প্রবাহের বেগটা বেশি হবে, আর যেখানে এই ধাররেখার ঘনত্ব কম হবে সেখানে এই প্রবাহের গতিবেগটা কম হবে। আচ্ছা, এরপরে এসো 4 নম্বর বৈশিষ্ট্য বলছে, এটা নিউটনের সান্দ্রতা সূত্র যেটা আছে, নিউটনের সান্দ্রতা তার সূত্র মেনে চলে। হলো, তাহলে বৈশিষ্ট্য পরীক্ষার সময় অনেক সময় বলে শান্ত প্রবাহের বৈশিষ্ট্যগুলো বা ধাররেখ প্রবাহের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। অনেক সময় থাকে কি যে পরীক্ষায় থাকে, কোশ্চেনটা এরকম থাকে যে তোমার বলছে যে ধাররেখ প্রবাহের বৈশিষ্ট্যগুলি লেখো, এটা থাকে 2 নম্বরের কোশ্চেনটা থাকে। এটা বাড়িতে করবে, তুমি বলে দিলাম যে না। এরপরে এসো অশান্ত প্রবাহ। দেখো, প্রবাহের বেগ যখন কি থাকে, কম থাকে, তখন সে শান্ত প্রবাহ থাকে, এবং সেই বেগ ক্রমশ বৃদ্ধি পেতে এমন একটা সময় আসে যেখান থেকে গিয়ে সেই বেগটা অশান্ত হয়ে যায়। তার মানে কি অশান্ত মানে কি, শান্তর ক্ষেত্রে যে প্রতিটা বিন্দুতে তার অভিমুখ আর মান একই থাকছিল, বেগের প্রতিটা বিন্দুতে কি বেগের মানটা একই থাকছিল, মানে কোনো বিন্দুতে প্রবাহীর বেগের মানটা একই থাকছিল, কিন্তু একটা নির্দিষ্ট বেগ অতিক্রম করার পরে কি হয় যে প্রতিটা বিন্দুতে তাদের মান নির্দিষ্ট থাকে না, এলোমেলোভাবে পরিবর্তিত হয়ে থাকে, তখন সেটাকে আমরা অশান্ত প্রবাহ বলি। আর এই যে নির্দিষ্ট বেগ অতিক্রম করার পরে কি হয় না প্রবাহটা, শান্ত প্রবাহটা অশান্ত হয়ে যায়, সেটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সন্ধিবেগ বা সংকট বেগ। তাহলে কী বললাম, সন্ধিবেগ বা সংকট বেগ কি, যে মনে করো এখানে শান্ত প্রবাহ আর এই জায়গার অতিক্রম করার পরে এখান থেকে কী হয়ে গেল না অশান্ত প্রবাহ হয়ে গেল, অশান্ত প্রবাহ। তাহলে এই যে বেগটা অতিক্রম করার পরে, এইখানে যে সর্বোচ্চ যে বেগটা অতিক্রম করার পরে প্রবাহীর বেগটা অশান্ত হয়ে যাচ্ছে, এই নির্দিষ্ট মানটাকে বলা হচ্ছে সন্ধিবেগ বা সংকট বেগ। হলো, তাহলে অশান্ত প্রবাহ কি, যে না প্রবাহের গতিপথে যদি পরিবাহীর গতিবেগ প্রতি মুহূর্তে অপরিবর্তিত হয়, বেগ বা এবং তার মানটা যদি প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, সেটাকে বলা হবে অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ। আচ্ছা, এবার এসো সান্দ্রতা কাকে বলে, যেটা আলোচ্য বিষয় আমাদের, সান্দ্রতা বা ভিসকোসিটি, এটা জানবো। দেখো, তোমরা নিশ্চয়ই দেখেছো যে কোনো কঠিন পৃষ্ঠ দিয়ে, কঠিনের উপর দিয়ে যদি কোনো একটা বস্তু আমরাকে টেনে নিয়ে যাই, তাহলে কি হয়, আমাদের কষ্ট হয়, তো সেটাকে নিয়ে যেতে একটু বাধা পাই, তো কি ওখানে একটা ঘর্ষণ বল ক্রিয়া করে, তার জন্য তো আমরা কি করি, বস্তুটা সেখানে নিয়ে যেতে কষ্ট হয়, বাধা পাই,
সেটাকে বলা হয়, যে বাধা দেয় সেটাকে বলা হয় ঘর্ষণ বল। ঠিক একই রকম যে তরল আমরা দেখলাম যে তরল প্রবাহিত হচ্ছে, তরল বা গ্যাসীয় পদার্থ কি প্রবাহিত হচ্ছে, মনে করো একটা তল, এর উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে। তোমরা দেখো বাড়িতে যে তোমাদের বাড়িতে যে জল যাওয়ার যে নিকাশি যে ব্যবস্থাগুলো থাকে তার উপরে জল চলে যাচ্ছে, তাহলে এখানে একটা কঠিন থাকে, এই কঠিনের উপর দিয়ে তরল প্রবাহিত হয়। তো তাহলে যদি আমরা কি করি যে এরকম একটা তরল প্রবাহিত হচ্ছে, তরলকে যদি প্রবাহীটাকে তরল যে প্রবাহ হচ্ছে প্রতিটাকে যদি আমরা একটা স্তর স্তর ভেবে নেই, তাহলে কি হবে, একটা স্তর আর একটা স্তর, তারপর আবার একটা স্তর, এরকমভাবে মধ্য দিয়ে জলটা যাচ্ছে, নলের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এই একটা স্তরে জল যাচ্ছে, এই একটা স্তরে যাচ্ছে, তাহলে পরপর আমি যদি একটা স্তর স্তর ভেবে নেই, তাহলে এদের মধ্যে একটা বাধা সৃষ্টি করে বা ঘর্ষণ বল ক্রিয়া করে। হ্যাঁ, কি হয় যে না এর বেগ আর এর বেগ পরস্পরের কি আপেক্ষিক গতিবেগ, একটা বেগের সাপেক্ষে আরেকটাকে আপেক্ষিক বলা হয়। এই দুটো বেগটাকে একটা বল আছে যেটা কি বাধার সৃষ্টি করে বা তাদেরকে হ্রাস বা বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। কারোর বেগ কখনো কি পরস্পরের আপেক্ষিক বেগটা কমাতে বা হ্রাস ঘটাতে সাহায্য করে। সেই যে বেগটা বলা হয়, যে বলটা, সেটাকে বলা হয় সান্দ্র বল। সান্দ্র বল কী বললাম, বা ভিসকাস ফোর্স, যে একটা স্তর আর একটা স্তরের মধ্যে আপেক্ষিক গতিকে কমানোর জন্য যে বলটা ক্রিয়া করে সেটাকে বলা হয় সান্দ্রতা বল। বা এই অনেক সময় সান্দ্রতাকেও আমরা কি বলি, অভ্যন্তরীণ ঘর্ষণ, বা তরলের মধ্যে অভ্যন্তরীণ ঘর্ষণটা আমরা বলে থাকি। কি বলি, অভ্যন্তরীণ ঘর্ষণ। তাহলে কি বললাম, যে দুটো স্তর থাকবে তরলের মধ্যে, দুটো বা তিনটে অনেকগুলো স্তর যে থাকবে, সেইগুলো কি একটা স্তর অপরটার স্তরের যে আপেক্ষিক গতিবেগ তার বিরুদ্ধে বাধার যে সৃষ্টি করে সেটাকে বলছি আমরা সান্দ্রতা। এসব আমরা কেন হয় কি হয় দেখিনি। মনে করি একটা তল, এই তল দিয়ে যদি কোনো তরল প্রবাহিত হচ্ছে, এরকমভাবে প্রবাহিত হচ্ছে, এই একটা তল, কঠিন তল, তার উপর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। দেখো একদম তরলের কঠিনের সংস্পর্শে থাকা যে তরলটা থাকবে তার বেগ খুব কম হবে। এখানে আসঞ্জন বল বা অ্যাডিশন ফোর্স, এই যে আসঞ্জন বল বা অ্যাডিশন ফোর্স, এর জন্য কি হবে, এই স্তরের বলটা পুরো একদম হ্রাস পাবে বা খুব কম হবে, খুব কম। এবং তুলনামূলক যত আস্তে আস্তে তোমার তরল কঠিন পৃষ্ঠ থেকে উচ্চতা যত বাড়বে তরলের, তত বেগের মান আস্তে বাড়বে। আমি দেখাচ্ছি, দেখো এই বেগটা কতটা কম, এটা আরও বেশি, এটা আরও বেশি, এটা আরও বেশি। এই যে বেগ হচ্ছে আস্তে কী হবে, বৃদ্ধি পাবে বেশি। যত তোমার কঠিন পৃষ্ঠ থেকে উচ্চতা তরলের বাড়বে তত আস্তে আস্তে বেগটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এইবার যদি আমি দেখি যে দেখো এই একটা স্তর, এই স্তরটার সাপেক্ষে ঠিক তার নিচের স্তরটার বেগ কম, ঠিক তার উপরের স্তরটার বেগ বেশি। তাহলে কেন হচ্ছে, নিশ্চয়ই এদের মধ্যে কোনো একটা বল ক্রিয়া হচ্ছে, সেই বলটাকে বলা হয় সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স। এই ফোর্সটা কি করে না, এই তল আর এই তলের মধ্যে যে একটা আপেক্ষিক গতি থাকে এদেরকে এই বাধা দেওয়াটাকে চেষ্টা করে, বা এর ক্ষেত্রে বা এই তলের মধ্যে একটা আপেক্ষিক বেগ থাকে, এটাকে বাধা দেওয়ার চেষ্টা করে। কি হয়, যেখানে বেশি বল কি, যেখানে গতিবেগ বেশি সেখানে এই বলটা কি করে, এই সংশক্তি বলটা কি করে, যে না এর বিরুদ্ধে কাজ করবে, আর যেখানে কম তার অনুভূমিকে কাজ করবে, তার সাথে তার গতির দিকে কাজ করবে। এই বলটাকে বলা হয় সংশক্তি। এই সংশক্তি বলার জন্য এই ঘটনাটা ঘটে। আর এখানে যে ওই বলের যে সৃষ্টি হয় সেই বলটাকে আমরা বলি কি না তোমার সান্দ্র বল বা ভিসকাস ফোর্স। হলো সান্দ্র বল, ভিসকাস ফোর্স। আর এই যে ঘটনা বাধা দেওয়ার যে কেসটা, এটা হচ্ছে সান্দ্রতা। বলে যে ধর্মের জন্য তরল তার একক দূরত্বে বা পাশাপাশি অবস্থিত দুটি স্তরের মধ্যে স্তরের মধ্যে যে আপেক্ষিক গতির বিরুদ্ধে যে কাজ করে বা হ্রাস করার জন্য যে বল কাজ করে সেটাকে বলা হয় সান্দ্র বল
বা অনেক সময় এই সান্দ্রতাকেই বলা হয় অভ্যন্তরীণ ঘর্ষণ। তবে এখানে ঘর্ষণ বলের সঙ্গে এর পার্থক্যটা কী এটা জানতে হবে। ঘর্ষণ বলের সঙ্গে এর পার্থক্যটা কী? ঘর্ষণ বলের সঙ্গে পার্থক্য দেখো, ঘর্ষণ বল কি হচ্ছে, এই সান্দ্রতা বল বা অভ্যন্তরীণ ঘর্ষণ বল এটা হচ্ছে ক্ষেত্রফল, এই দুটো স্তর থাকে এদের মধ্যে ক্ষেত্রফল এবং কি এই দুটো স্তরের যে দূরত্ব এর উপর নির্ভর করে। কিন্তু আমাদের যে ঘর্ষণ বল সেটা কিন্তু এরকম ধরনের কোনো কেস ঘটে না, এরকম কেসে কোনো মানে নির্ভর করে না। কি বললাম না, অভ্যন্তরীণ ঘর্ষণটা সাধারণত তোমার যে ক্ষেত্রফল, তরলের ওখানে যে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল থাকে বা ওই যে স্তর দুটোর মধ্যে যে দূরত্ব, এই একটা তরলের স্তর এই একটা স্তর, এই যে দুটোর মধ্যে যে দূরত্ব এর ওপর নির্ভর করে এবং এই প্রস্থচ্ছেদ এর ক্ষেত্রে যে প্রবাহী যে প্রস্থচ্ছেদটা থাকে নলের যে প্রস্থচ্ছেদ সেই প্রস্থচ্ছেদের ওপর বা ক্ষেত্রফলের উপর নির্ভর করে। কিন্তু ঘর্ষণ বলটা কোনোরকমভাবে এইরকম নির্ভর করে না। হলো ক্লিয়ার? তো এইটা অনেক সময় বলে যে সান্দ্রতা আর ঘর্ষণ বলের মধ্যে পার্থক্য কী হতে পারে, তোমরা এটা লিখবে, করবে বাড়িতে করবে। আচ্ছা এরপরে এসো, সান্দ্রতাঙ্ক কি? সান্দ্রতাঙ্ক বলছে কোনো তরলের একক দূরত্বে অবস্থিত কি দুটো তলের মধ্যে একক আপেক্ষিক গতিবেগ বজায় রাখার জন্য একক ক্ষেত্রফলে তরলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয় বল ক্রিয়া করে। কি বললাম, যে দুটো একক কোনো তরলের ক্ষেত্রে একক দূরত্বে অবস্থিত কি না দুটো স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ বজায় রাখার জন্য একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বল ক্রিয়া করে সেটাকে বলা হচ্ছে সান্দ্রতা। একক কি আছে এর? একক হলো সিজিএসে ডাইন ইন্টু সেকেন্ড বাই সেমি স্কোয়ার বা বর্গ সেমি। আর এসআইতে কি হলো, নিউটন ইন্টু সেকেন্ড পার মিটার স্কোয়ার বা ডেকাপয়েস। আর একটা এর একক এটাকে বলা হয় ডেকাপয়েস, বা এই ডেকাপয়েস সমান 1 ডেকাপয়েস সমান 10 পয়েস। অনেক সময় তোমাদের কোশ্চেন করে পয়েস কোন ভৌত রাশির একক, তখন তোমরা বলবে যে না সান্দ্রতা নামক ভৌত রাশির একক। হলো, এবার এসো আমরা প্রান্তীয় বেগ জিনিসটা জানবো। প্রান্তীয় বেগটা কি? প্রান্তীয় বেগ হচ্ছে দেখো যখন কোনো বস্তু পতনশীল একটা বস্তু যখন অভিকর্ষ বলের টানে যখন নিচের দিকে পড়ে উপর থেকে, এটা একটা বস্তু উপর থেকে পড়ছে নিচের দিকে, তাহলে কি হয়, মাধ্যমে যে বায়ু মাধ্যমে যদি পড়ে বা যে কোনো মাধ্যমে সেই মাধ্যমের একটা সান্দ্রতা বল থাকে, সেই বলের বিরুদ্ধে পড়তে হয়। কারণ কি, তার বস্তুর যে ওজনটা ডাব্লু সেটা নিচের দিকে ক্রিয়া করে। হ্যাঁ, এবং এই মাধ্যমের একটা সান্দ্রতা থাকে, মাধ্যম যে মাধ্যমের মধ্যে দিয়ে আসে বায়ু মাধ্যম যদি হয় তার সান্দ্রতা বল থাকে সেই মাধ্যম, এবং কি হয় অভিকর্ষ ত্বরণ একটা থাকে ক্রিয়া করে, তাদের নিচের দিকে পড়ে। তাহলে কি হয় যে সংশক্তি বল, এই এখানে বস্তুটা পুলবাধা থাকে, মাধ্যমে একটা পুলবাধা থাকে, পুলবাধা কী হয় বস্তুর ওজনের বিপরীতে কাজ করে। আর একটা কি কাজ করে, এখানে
এখানে যে মাধ্যমের যে সান্দ্র বল, যেটা সংশক্তি বলার জন্য যে উৎপন্ন হয় যে বল, সান্দ্র বল, তার বিরুদ্ধে এই বস্তুটাকে কাজ করতে হয়। তার ফলে কি হয়, এর বেগ আস্তে আস্তে কমতে থাকে, বা এর লব্ধি বল যেটা থাকে সেটা কি করে দেখায়। দেখো, যদি বস্তুর ডাব্লু যদি ওজন হয়, ওজনটা নিচের দিকে ক্রিয়াশীল হয়, আর কি হয় না এর বিপরীতে প্লবতা, একটা প্লবতা ক্রিয়া করে, সেই প্লবতাটা আমি মনে করলাম কি FB একটা বল। আর এখানে যে সান্দ্র বল থাকে সেটার মান ধরলাম F। তাহলে কি এই সমষ্টি বলটা, এই লব্ধি বলটাই একটা লব্ধি বল ক্রিয়া করে, তার জন্য সে নিচের দিকে, এর জন্য যে কী হয়, একটা ত্বরণ সৃষ্টি হয়, সেই ত্বরণটাই বস্তুকে নিচের দিকে টানতে বাধ্য করে বা নিচের দিকে পড়তে সাহায্য করে। কিন্তু যখন এই বস্তুর বেগটা যত বৃদ্ধি পায় ক্রমশ, তখন কি হয়, তার সাথে সাথে এই সান্দ্র বলটাও বৃদ্ধি পায়। সান্দ্র বলটা বৃদ্ধি পেলে কী হয়, এমন একটা সময় আসে যখন দেখা যায় লব্ধি বল, এটা তো লব্ধি বল, এটা লব্ধি বল, তো এই লব্ধি বলটা কী হয়, এর জন্য আমাদের ত্বরণ থাকে, তার ফলে বস্তুটা নিচের দিকে পড়ে, এর জন্য কি ত্বরণ সৃষ্টি হয়। ঠিক আছে, এর জন্য ত্বরণ সৃষ্টি হয়, কি হয়, তার জন্য বস্তুটা নিচের দিকে পড়ে। যখন কি হয়, এবার এই বস্তুর বেগ ক্রমশ যখন উপর থেকে নিচের দিকে নামে, তখন কি হয়, বেগ বৃদ্ধি পায়। এই বেগ বৃদ্ধি হওয়ার সাথে সাথে এই সান্দ্র যে বলটা থাকে এই বলটাও বৃদ্ধি পায়। তার ফলে কি হয়, এমন একটা সময় আসে যখন এই ত্বরণটা শূন্য হয়ে যায়। শূন্য হয়ে গেলে কী হবে, বস্তুর উপরে কোনো ত্বরণ সৃষ্টি হয় না, কারণ আমি বলেছি লব্ধি বলের জন্য ত্বরণ সৃষ্টি হয়, তার এই ত্বরণ থাকে না, তার জন্য কি হয়, বস্তুটা একটা সমবেগে গতিশীল থাকে। ঠিক আছে, এই যে সমবেগে গতিশীল থাকে, তখন এই সমবেগে পড়তে থাকে, এই বেগটাকে বলা হয় প্রান্তীয় বেগ। তাহলে প্রান্তীয় বেগ কী বললাম, যে না যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে কোনো একটা বস্তু পড়তে থাকে, উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে পড়ে, সাধারণত যদি গ্যাসের মাধ্যমে আমি ধরি, তাহলে কি হয়, বস্তুটা একটা ওজন থাকে, সেই ওজনটা নিচের দিকে ক্রিয়া করে, কারণ অভিকর্ষতর বল তাকে নিচের দিকে পৃথিবীর কেন্দ্রের দিকে তাকে টানছে। এবারে কি হয়, এই মাধ্যমের তো একটা প্লবতা থাকে যেটা বস্তুর ওজনের বিপরীতে ক্রিয়া করে, এবং যখন মাধ্যমের মধ্য দিয়ে আসে তখন আমরা কি জানি, সান্দ্র বল একটা ক্রিয়া করে, কি সংশক্তি বলের জন্য একটা সান্দ্র বলের সৃষ্টি হয়। সেই সান্দ্র বলটা কী করে, সেই সান্দ্র বলটাও এর বিপরীতে কাজ করে। তখন লব্ধি বলটা কী হয়, লব্ধি বল আমি দেখালাম কি, ডাব্লু যদি বস্তুর ওজন হয়, এর থেকে বিয়োগ হচ্ছে কি না প্লবতা বল, মাধ্যমের প্লবতা, এবং কি না এই যে সান্দ্র বল, এই দুটো যদি বিয়োগ করি বস্তুর ওজন থেকে, তাহলে যে বলটা পাবো সেটা লব্ধি বল। এই লব্ধি বলের জন্যই কী হয়, ত্বরণের সৃষ্টি হয় এবং বস্তুটা নিচে নামতে থাকে। যত বস্তু আস্তে আস্তে নিচের দিকে নামে, তার গতিবেগ বৃদ্ধি পায়, তখন কি হয়, সান্দ্র বলের মানও আস্তে আস্তে বৃদ্ধি পায়। তার ফলে কি হয়, এমন একটা সময় আছে যে লব্ধি বলটা পুরো শূন্য হয়ে যায়। শূন্য হয়ে গেলে তখন কি, বস্তুটা সমবেগে, আমরা জানি কি ত্বরণ শূন্য থাকলে কী হয়, বস্তুর বেগ একদম অপরিবর্তিত অবস্থায় চলে, মানে যে বেগটা ছিল সেটাই থাকে, কারণ ত্বরণ মানে বস্তু বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি। কিন্তু কোনো রকম বেগ বৃদ্ধি হচ্ছে না, তার মানে একই বেগে একটা সমবেগে সে গতিশীল থাকে। ওই সময়ের বেগটাকে বলা হয় প্রান্তীয় বেগ। এসব আমরা প্রান্তীয় বেগের রাশিমালাটা জানবো। তার আগে আমি এখানে একটা বলে দিই যে এখানে এই যে সান্দ্র বলটা হচ্ছে, এই সান্দ্র বলটার উপর ভিত্তি করে বিজ্ঞানী স্টোক একটা সূত্র দান করেছে। সেই সূত্রটা কি আমরা দেখে নিই একটু, তাহলে রাশিমালা নির্ণয়ের ক্ষেত্রে একটু সুবিধা হবে আমাদের। স্টোকের সূত্র, স্টোকের সূত্রটা কি দেখো, এর সূত্রটা হচ্ছে F = এই যে সান্দ্র যে বল, এইটা হচ্ছে 6π∗r⁵v। আচ্ছা, এটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, বলা হয়নি সরি, এই এনটা হলো এটা ইটা হলো সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্ককে আমরা এই ইটা চিহ্ন দিয়ে চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে এটা হলো কি, মাধ্যমের সান্দ্রতাঙ্ক। আরটা হচ্ছে যে প্রবাহিত যে বস্তু তার ব্যাসার্ধ, এটা হচ্ছে বেগ, এটা সান্দ্র বল
এটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, এটা হচ্ছে বেগ, হলো। তো এটা আমাদের জানতে হবে, এটা কি, এটাকে এই সূত্রটাকে হচ্ছে স্টোকের সূত্র বলে। এসো এইবারে দেখা যাক প্রান্তিক বেগে রাশিমালা। রাশিমালাটা কি, মনে করো সিগমা ঘনত্বের ইটা সান্দ্রতাঙ্কের বিশিষ্ট কোনো তরলের মধ্যে দিয়ে রো ঘনত্বের এবং আর ব্যাসার্ধের কোনো গলীয় বস্তু, আরটা হচ্ছে গলীয় বস্তুর ব্যাসার্ধ, গলীয় বস্তু পতনশীল। তাহলে আমি কি পাবো, দেখো তাহলে বস্তুর ওজনটা কি হবে, বস্তুর ওজন সমান আমি পাবো, যেহেতু বস্তুটা মানে গোলাকার, তাহলে 4/3 πr³ ঘনত্ব ছিল রো আর অভিকর্ষ ত্বরণ গুণ করি, তাহলে বস্তুর এটা ওজন হবে। আমরা জানি কি আয়তনের সঙ্গে ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ করি, তাহলে আমরা পাবো কি না বস্তুর ওজন পাবো। আচ্ছা, এরপরে ক্রিয়াশীল প্লবতা ফোর বাই থ্রি পাই r³ সিগমা জি, এটা হবে ক্রিয়াশীল প্লবতা। এর লব্ধি বলটা কি হবে, লব্ধি বলটা হবে এই দুটোর অন্তর্ফল। তার মানে কি লিখতে পারি আমি, লব্ধি বল এখানে লিখব 4/3 পাই r³ রো জি মাইনাস 4/3 পাই r³ সিগমা জি। এই লব্ধি বলটাই যে সান্দ্র বল, সেটাই কিন্তু স্টোক তার সূত্রে দেখিয়েছিল। তার সূত্র কি দেখিয়েছিল, এটা সমান তার এর সঙ্গে সমান সান্দ্রতা বলের সাথে 6 পাই ইটা আর ভি, এটা বলেছিল। তো আমি এখন এইটা সমান করে দেখা যাক, এগুলো মুছে দিলাম, দেখে নাও। আচ্ছা, কীভাবে এই ওজন এই ঘনত্বটা আসছে এটা আমি একটু পরে বলে দিচ্ছি, যে কীভাবে এগুলো আসছে তোমাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো তাহলে কী পেয়েছি, 6 পাই ইটা আর ভি সমান 4, কমন নাও 4 পাই r³ জি, যদি কমন নেই তাহলে এখানে থাকবে কি রো মাইনাস সিগমা। এটা এখান থেকে কাটাকাটি করো, এখানে কি কাটবে, আর কেটে গেছে r², এটা কাটো 3 দুগুণ 6, সরি এখানে 3 ছিল, 3 দুগুণ 6, এখানে 2, পাই কেটে গেল, বা ভি সমান কি পাবো আমি এখানে 2/9, আচ্ছা হ্যাঁ 2/9 r² জি রো মাইনাস সিগমা বাই
এটা এটা এই হলো আমার প্রান্তীয় বেগের রাশিমালা। হলো, এটা আমার প্রান্তীয় বেগ। আচ্ছা আমি একটা জিনিস বলে দিই, জানো ঘনত্ব সমান কি? তোমরা যে আগে যেটা দেখালাম, ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাই তো? বা ঘনত্ব ইন্টু আয়তন সমান সমান ভর। আবার দেখো ওজন, ওজন সমান ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, ত্বরণ, তাই তো? তাহলে ভরের সাথে যদি অভিকর্ষ ত্বরণ গুণ করে দেই তাহলে আমি ওজন পেয়ে যাব। দেখো তাহলে ঘনত্ব আয়তন এবং তার সাথে যদি আমি অভিকর্ষ ত্বরণ গুণ করি ওজন পাবো, তাই তো? মানে জি যদি গুণ করি তাহলে কী হবে, এটা ওজন হয়ে যাবে, এটা সমান সমান ওজন হয়ে যাবে ডাব্লু, তাই তো? তাহলে এর সঙ্গে দেখো এখানে কী একটা জিনিস আছে, ঘনত্বের সঙ্গে যদি আমি আয়তন গুণ করি তার সঙ্গে জি গুণ করলে আমি ওজন পেয়ে যাব, সেটা এখানে ওই জন্য সেটা আগে আমি যেটা করেছিলাম সেখানে, এই যে এখানে, এই যে এখানে, এই যে আয়তনের সঙ্গে আমি ঘনত্ব তার সঙ্গে জি গুণ করেছিলাম, তাহলে কী হয়েছিল, যদি আমি এই যে ভরের ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ করি তাহলে এর সঙ্গে যদি আমি অভিকর্ষ ত্বরণ গুণ করি, জি যদি আমি গুণ করি এখানে, তাহলে কী হবে, এই জিনিসটা কি, এই জিনিসের সমান ওজন হয়ে যাবে, তাই তো? ওজন হবে, তার মানে কি অভিকর্ষ ত্বরণ ঘনত্ব ইন্টু আয়তন বস্তুর ওজন, দেখো সেটাই ছিল এখানে, এই যে। তো এই হলো আমার প্রান্তীয় বেগ রাশিমালা। এটা অনেক পরীক্ষায় অনেক সময় থাকে যে প্রান্তীয় বেগের রাশিমালাটা নির্ণয় করো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো তোমাদের কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করো। ভালো থাকো, ধন্যবাদ।